টেকনিক ক্লাসে সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় অষ্টম শ্রেণীর সাহিত্য মেলা বইয়ের অদ্ভুত আতিথেয়তা গল্পটি। এই গল্পটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা। তোমাদের এই গল্পের প্রশ্ন এবং উত্তর এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। এই প্রশ্ন এবং উত্তরগুলি তোমাদের বইয়ে যে প্রশ্নগুলো আছে তারই উত্তর। তো তোমাদের এই প্রশ্নোত্তর পর্বের আগে একবার দেখে নেব তোমাদের যে গল্পের বিষয়বস্তুটি, সেই গল্পের বিষয়বস্তুটি আলোচনা করার পরে তোমাদের বইয়ে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে দেখো তোমাদের বিষয় সংক্ষেপ এই গল্পটার কি। আরব জাতির সঙ্গে মুর জাতির যুদ্ধে একদিন আরব সেনা এক মুর সেনাপতির পিছু নেন। মুর সেনাপতি দিক হারিয়ে শত্রু সৈন্যের শিবিরে চলে যান। সেখানে আশ্রয় প্রার্থনা করলে জনৈক আরব সেনাপতি পরম আদরে অতিথি জ্ঞানে তাকে আশ্রয় দেন এবং তাকে সেবা যত্ন পরিচর্যা করে সুস্থ করে তোলেন। তারপর তারা উভয়ই কথাবার্তা শুরু করেন। প্রত্যেকেই নিজ পূর্বপুরুষের বীরত্ব গাথা ও যুদ্ধের কৌশল বলতে থাকেন। সহসা আরব সেনাপতি ভারাক্রান্ত মনে উঠে যান। কিছুক্ষণ পর মুর সেনাপতিকে অনুচর মারফত বলে পাঠান তার শরীর অসুস্থ, তাই নিজে থেকে তিনি তার সেবা করতে পারছেন না। তাছাড়া মুর সেনাপতির ঘোড়ার যা অবস্থা তাতে সে কোনোভাবেই নিরাপদে নিজের শিবিরে ফিরে যেতে পারবেন না। তবে দুশ্চিন্তার কারণ নেই, তিনি সব ব্যবস্থা করে নিজে তাকে বিদায় দেবেন। রাত্রি শেষে আরব সেনাপতির লোক মুর সেনাপতিকে ডেকে তুললেন। প্রাতকৃত্য সেরে মুর সেনাপতি দেখলেন আরব সেনাপতি ঘোড়ার মুখে দড়ি ধরে দাঁড়িয়ে আছেন। মুর সেনাপতিকে সাদর সম্ভাষণ করে তিনি বললেন, গত রাতে তারা যখন পরস্পর কথা বলছিলেন তখন তিনি কথার মাধ্যমে জেনে যান সেই তার বাবার হত্যাকারী, সুতরাং তিনি পিতৃহন্তাকে বধ করবেন। তবে তার প্রতিজ্ঞা সূর্যোদয়ের পরেই তিনি এই কাজ করবেন। অথচ আরবের জাতীয় ধর্ম কোনো আশ্রিতকে তার শত অপরাধ সত্ত্বেও আশ্রয়স্থলে হত্যা করা যায় না। উপরন্তু গৃহস্বামীকে তার নিরাপত্তা প্রদান করতে হবে। তাই মুর সেনাপতি যেন সত্য চলে যান, কারণ সূর্য উঠলে তিনি পিতৃহন্তার সন্ধানে বেরোবেন। তার মধ্যে যদি সে পালাতে পারে তবে দুজনেই বেঁচে থাকবেন। এ কথা বলে পরস্পর শুভেচ্ছা বিনিময় করে মুর সেনাপতিকে কিছু আগে বেরোনোর সাহায্য করলেন। মুর সেনাপতির ঘোড়াকে যথেষ্ট শক্তিশালী ও দ্রুতগামী করে তিনি নির্বিঘ্নে নিজ শিবিরে ফিরে গেলেন। আরব সেনাপতি সূর্যোদয়ের পর তার পিছু নিলেন। কিছুটা গেলেন, কিন্তু দেখলেন মুর সেনাপতি তার দলের শিবিরে ঢুকে গিয়েছেন। অতঃপর তিনি ফিরে গেলেন। এবার এর যে তোমাদের প্রশ্ন আছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই দেখো তোমাদের যে হাতে কলমে প্রশ্ন আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন কলেজের অধ্যক্ষ ছিলেন? উত্তর লিখবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কৃত কলেজের অধ্যক্ষ ছিলেন। তারপরে যে প্রশ্ন, তার রচিত দুটি গ্রন্থের নাম কি? তার রচিত দুটি গ্রন্থের নাম যেটা হচ্ছে শকুন্তলা ও বেতাল পঞ্চবিংশতি। এছাড়াও তোমরা কথামালা লিখতে পারো, আখ্যান মঞ্জুরি লিখতে পারো, তোমাদের যেটা ইচ্ছা সেটা তোমরা লিখতে পারো। এবার দেখো পরের যে প্রশ্ন, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন কি আছে দেখো, অদ্ভুত আতিথেয়তা গল্পে কোন কোন সেনাপতির প্রসঙ্গ রয়েছে? তো এর উত্তরে তোমরা কি লিখবে দেখো, অদ্ভুত আতিথেয়তা গল্পে আরব সেনাপতি ও মুর সেনাপতির প্রসঙ্গ রয়েছে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কি বলেছে, তিনি এক আরব সেনাপতির পটমণ্ডপ দ্বারে উপস্থিত হইয়া আশ্রয় প্রার্থনা করিলেন। উদ্ধৃতাংশে তিনি বলতে কার কথা বোঝানো হয়েছে? তো এর উত্তর লিখবে, উদ্ধৃতাংশে তিনি বলতে মুর সেনাপতির কথা বোঝানো হয়েছে। অথবা তোমরা যদি একটু ভালো করে লিখতে চাও তাহলে লিখতে পারো, উদ্ধৃতাংশে তিনি বলতে এক শ্রান্ত ক্লান্ত দিগ্ভ্রান্ত মুর সেনাপতির কথা বলা হয়েছে। বোঝা গেছে? পরের প্রশ্ন চলে আসছে দেখো, উভয় সেনাপতির কথোপকথন হইতে লাগিল। উভয় সেনাপতি বলতে এখানে কাদের কথা বলা হয়েছে? তো উত্তর লিখবে, উভয় সেনাপতি বলতে এখানে মুর সেনাপতি ও আরব সেনাপতির কথা বলা হয়েছে। চলে আসছি পরের প্রশ্ন দেখো, তাহা হইলে আমাদের উভয়ের প্রাণ রক্ষার সম্ভাবনা। প্রাণ রক্ষার কোন উপায় বক্তা এক্ষেত্রে বলেছেন? উত্তর লিখবে, প্রাণ রক্ষার উপায় হিসেবে আরব সেনাপতি জানান মুর সেনাপতি দ্রুতবেগে তার আয়ত্তের বাইরে যেতে পারলেই তাদের উভয়ের প্রাণ রক্ষা
সম্ভব হবে। চলে আসবো পরের প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। আপনি সত্তর প্রস্থান করুন। বক্তা কেন উদ্দিষ্ট ব্যক্তিকে সত্তর প্রস্থান করার নির্দেশ দিয়েছেন? তো এর উত্তরে লিখবে, আশ্রিত অতিথি মূল সেনাপতি আরব সেনাপতির পিতার হত্যাকারী। এই কথা জানার পর তিনি তীব্র মানসিক দ্বন্দ্বে পীড়িত হয়ে পড়েন। ইতিকর্তব্যে বিভ্রান্ত হয়ে আরব সেনাপতি মূল সেনাপতিকে প্রাণ নিয়ে ফেরার সুযোগ করে দিতে সত্তর প্রস্থান করার নির্দেশ দেন। নেক্সট প্রশ্ন দেখো। এবার পরের যে প্রশ্ন, নিচের প্রশ্নগুলি কয়েকটি বাক্যে উত্তর লেখো। অর্থাৎ এগুলো তোমাদের 2 নম্বরের প্রশ্ন হতে চলেছে। প্রথম যে প্রশ্ন তোমাদের আছে, তাহার দিগ্ভ্রম জন্মিয়াছিল, এখানে কার কথা বলা হয়েছে? আর পরের পাটের প্রশ্ন আছে, দিগ্ভ্রম হওয়ার পরিণতি কি হলো? তো উত্তর লিখবে, আলোচ্য উদ্ধৃতিতে তাহার বলতে এক যুদ্ধ ক্লান্ত দিগ্ভ্রান্ত মূল সেনাপতির কথা বলা হয়েছে। তারপরে দেখো, আরবদের সঙ্গে মধ্যে যুদ্ধ, অশ্বারোহী এক মূল সেনাপতিকে আরব সেনারা বহু দূর পর্যন্ত তাড়া করে আসছিল। ঠিক আছে, প্রাণ ভয়ে অশ্বচালনা করতে করতে মূল সেনাপতি অতিশয় ক্লান্ত ও শ্রান্ত হয়ে পড়ল। কিন্তু তার চেয়ে বিপদ হলো, সে দিগ্ভ্রান্ত, এখানে এটা ভুল হয়েছে, এটা এখানে হয়ে যাবে, এই প্যারাগ্রাফের মধ্যে হবে, দিগ্ভ্রান্ত হয়েছিল। দিগ্ভ্রান্ত মূল সেনাপতি আরব সেনা শিবিরের দিকে চলে এলো। নিতান্ত নিরুপায় হয়ে সে এক আরব সেনাপতির কাছে আশ্রয় চাইল। অতিথি বৎসল আরব সেনাপতি শত্রু জেনেও মূল সেনাপতির আশ্রয়, আহার ও ব্যায়ামের ব্যবস্থা করলেন। এবার চলে আসো পরের প্রশ্ন দেখো, 3.2 এই যে প্রশ্নটা আছে, অর্থাৎ 2 নম্বর যে প্রশ্ন, আতিথেয়তা বিষয়ে পৃথিবীতে কোনো জাতি আরব দিকে তুল্য নহে, এই বক্তব্যের সমর্থন গল্পে কিভাবে খুঁজে পেলে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এর উত্তরে তোমরা কি লিখবে? আতিথেয়তা বিষয়ে এমন একটি বিষয় যা সব জাতির মধ্যে থাকে না। আলোচ্য পাঠ্যাংশে বর্ণিত ঘটনা থেকে আরব জাতির এক অতুলনীয় আন্তরিক আতিথেয়তার দৃষ্টান্ত বর্ণিত হয়। বিপক্ষীয় দলের এক মূল সেনাপতি পথ হারিয়ে আশ্রয় নেয় আরব শিবিরে। সেখানে এসে আরব সেনাপতি নির্দ্বিধায় তাকে আশ্রয় দেন এবং সাধ্যমতো তার ক্ষুধা তৃষ্ণা ক্লান্তি দূর করতে সেবা পরিচর্যাও করেন। বিশ্রামকালে গল্প করতে করতে আরব সেনাপতি জানতে পারেন এই ব্যক্তি তার পিতার হত্যাকারী। তখন তিনি ইচ্ছা করলেই পিতৃহত্যার প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু তিনি তা না করে তাকে সমস্ত বিষয় জানিয়ে তার পালানোর সুযোগ করে দেন। এমনকি তিনি যাতে দ্রুত পালাতে পারেন তার জন্য সুস্থ সবল দ্রুতগামী ঘোড়া দিয়েও সাহায্য করেন। এর থেকেই বোঝা যায় আতিথেয়তা বিষয়ে পৃথিবীর কোনো জাতি আরব দিকে তুল্য নহে। এবার চলে আসবো পরের প্রশ্ন, অর্থাৎ 3.3 যে প্রশ্ন, অর্থাৎ 3 নম্বর প্রশ্ন। সহসা আরব সেনাপতির মুখ বিবর্ণ হইয়া গেল, আরব সেনাপতির মুখ হঠাৎ বিবর্ণ হয়ে ওঠার কারণ কি? উত্তরে লিখবে, আরব সেনাপতির আতিথ্যে মূল সেনাপতি খাদ্য পানীয় পেয়ে সুস্থ হয়ে ওঠার পর তারা দুজনে বসে বন্ধুত্বভাবে কথাবার্তা শুরু করেন। তারা পরস্পরের আলোচনায় নিজের ও নিজের পূর্বপুরুষদের সাহস, পরাক্রম ও যুদ্ধ কৌশলের পরিচয় দিতে লাগলেন। মূল সেনাপতির কথা থেকে আরব সেনাপতি বুঝতে পারেন এই ব্যক্তি তার পিতার হত্যাকারী। তখনই তার মন খারাপ হয়ে যায়। পিতার হত্যাকারীকে তিনি আশ্রয় দিয়েছেন, অথচ আতিথ্যবোধের কারণে তিনি এই মুহূর্তে প্রতিশোধ নিতে অপারগ। পিতার হত্যাকারী তার সবচেয়ে বড় শত্রু তার সামনে, অথচ তার কিছুই করার নেই। এই তীব্র মানসিক যন্ত্রণা বোধেই হঠাৎ করে আরব সেনাপতির মুখ বিবর্ণ হয়ে গিয়েছিল। তো চলে আসবো এবার পরের প্রশ্ন। পরের যে প্রশ্ন 3.4 অর্থাৎ 4-এর দাগের প্রশ্ন, সন্দিহান চিত্তে শয়ন করিলেন, এখানে কার মনের সন্দেহের কথা বলা হয়েছে? তার মনের এই সন্দেহের কারণ কি? তো এর উত্তর তোমরা লিখবে, আরব সেনা শিবিরে আরব সেনাপতির পক্ষে অতিথি মূল সেনাপতির মনে এই সন্দেহের উদ্রেক হয়েছিল। মূল সেনাপতির মনে এইরূপ সন্দেহ উদ্রেকের যথেষ্ট কারণ ছিল। মূল সেনাপতি শত্রুপক্ষের লোক জেনেও আতিথ্য ধর্ম পালন করতে আরব সেনাপতি তাকে আশ্রয় দেয়। তাৎক্ষণিক ক্ষুধা তৃষ্ণা মেটাবার ব্যবস্থা করে আরব সেনাপতি অতিথির সঙ্গে বাক্যালাপ শুরু করেন। কথোপকথনের মধ্যেই আরব সেনাপতির মুখ হঠাৎ বিবর্ণ হয়ে ওঠে। সে ঘর ছেড়ে বেরিয়ে যায়।
অতিথি মূল সেনাপতির রাত্রিকালীন আহার ও শয্যার ব্যবস্থা ভৃত্যের দ্বারা করিয়ে নেয়। আহারের সময়ে আরব সেনাপতি উপস্থিত থাকবে এমনটি আশা অতিথি করেছিল, কিন্তু তা না হওয়াতে এবং কেন আরব সেনাপতি হঠাৎ বিপন্ন মুখে তার সঙ্গ ত্যাগ করল তা বুঝতে না পেরে শয্যায় শুয়ে মূল সেনাপতির মনে সন্দেহ জাগে। এবার চলে আসবো পরের প্রশ্ন। পরের প্রশ্ন যেটা আছে 5 নম্বর প্রশ্ন, তাহার অনুসরণ করিতেছিল, কে কাকে অনুসরণ করছিলেন, তার এই অনুসরণের কারণ কি? তো এর উত্তর তোমরা লিখবে আরব সেনাপতি মূল সেনাপতিকে অনুসরণ করছিলেন। এবার দেখো তার এই অনুসরণের কারণ কি যেটা আছে তার উত্তর হচ্ছে এটা। দেখো এর উত্তর তোমরা কি লিখবে, আরব সেনাপতি এই মূল সেনাপতিকে পূর্বদিন অতিথি হিসেবে গ্রহণ করেছিলেন, কারণ শত্রু হলেও মূল সেনাপতি তার কাছে আশ্রয় চেয়েছিলেন। অতিথি বৎসল আরব সেনাপতি তার আবেদনে সাড়া দিয়ে তাকে খাদ্য পানীয় দিয়ে অভ্যর্থনা করে তার সঙ্গে আলাপ শুরু করেন। আলাপনের মাধ্যমে তিনি জানতে পারেন যে এই মূল সেনাপতির নির্দেশেই তার পিতার মৃত্যু হয়। পিতৃহন্তারক অতিথি, অতিথির অনিষ্ট চিন্তা আরব জাতি করতে পারে না, তাই আরব সেনাপতি অতিথি সৎকারের দায়িত্ব ভৃত্যদের উপর অর্পণ করে। পরদিন সূর্যোদয়ের আগে মূল সেনাপতিকে যথোচিত সম্ভাষণ করে আরব সেনাপতি একটি ঘোড়ায় চাপিয়ে দ্রুত আরব সেনা শিবির ত্যাগ করার নির্দেশ দেয়, কারণ সূর্যোদয়ের পরই তিনি স্বয়ং পিতৃহত্যার প্রতিশোধ নিতে মূল সেনাপতির পশ্চাতে ধাবমান হবেন। বোঝা যাচ্ছে তাহলে? এবার দেখো পরের দাগের যে প্রশ্ন অর্থাৎ 4 দাগের প্রশ্ন, প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য বিশ্লেষণ করো। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের 5 নম্বরের প্রশ্ন হতে চলেছে। প্রথমে দেখো যে প্রশ্নটা আছে 4.1 অর্থাৎ 1 দাগের প্রশ্ন, যাহাতে আপনি সত্তর প্রস্থান করিতে পারেন তদ বিষয়ে যথোপযুক্ত আনুকূল্য করিব। তো এটার দেখো এর উৎস তোমরা লিখবে পয়েন্ট দিয়ে, আলোচ্য উদ্ধৃতিটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা অদ্ভুত আতিথেয়তা গল্প থেকে নেওয়া হয়েছে। প্রসঙ্গ কি লিখবে, আতিথেয়তা রক্ষা ও পিতৃহন্তার প্রতিশোধ গ্রহণ এই দুটি বিপরীতমুখী টানাপোড়েনে দ্বিধান্বিত আরব সেনাপতি অতিথির প্রাণ রক্ষার প্রসঙ্গে কথাটি বলেছেন। তাৎপর্য পয়েন্টে কি লিখবে, আরব জাতির আতিথেয়তা বোধ পৃথিবীর অন্য সব জাতির থেকে শ্রেষ্ঠ। পরম বন্ধু ভেবে নিজেদের ও পূর্বপুরুষদের কীর্তিগাথা বর্ণনার সময় আরব সেনাপতি অতিথি মূল সেনাপতির কথা থেকে বুঝতে পারেন যে এই ব্যক্তি তার পিতার হত্যাকারী, কিন্তু সৌজন্যের কারণে সেই মুহূর্তে তিনি প্রতিশোধ নিতে পারেন না। তাকে অতিথির প্রাণ বাঁচাতে হবে, আবার পিতার মৃত্যুর প্রতিশোধও নিতে হবে। এই দুই টানাপোড়েন থেকে তিনি দুটো দিকই বজায় রাখতে গিয়ে কথাটি বলেছেন। এবার দেখো পরের যে প্রশ্ন অর্থাৎ 4.2 দাগ অর্থাৎ 2 নম্বর যে প্রশ্ন, এই বিপক্ষ শিবিরের মধ্যে আমার অপেক্ষা আপনার ঘোরতর বিপক্ষ আর নেই। এটার দেখো উৎস কি হবে, আলোচ্য উক্তিটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অদ্ভুত আতিথেয়তা গল্প থেকে নেওয়া হয়েছে। প্রসঙ্গ, বক্তা আরব সেনাপতির পিতৃহন্তা মূল সেনাপতি যাতে তার ক্রোধের হাত থেকে রক্ষা পেতে পারে তাকে তা জানানোর প্রসঙ্গেই আরব সেনাপতি কথাটি বলেছেন। এবার তাৎপর্য কি লিখবে, আরব সেনাপতি মূল সেনাপতির কথা সূত্রে জানতে পারেন যে তিনি তার পিতার হত্যাকারী, অথচ তিনি অতিথি, এই মুহূর্তে তাকে হত্যা করা অসম্ভব। আবার পিতার হত্যাকারীকে সমুচিত শাস্তি না দিলে তিনি নিজের কাছে ভীরু প্রতিপন্ন হবেন। এই দুই টানাপোড়েনে আরব সেনাপতি মূল সেনাপতির কাছে ঈপ্সিত সত্যি প্রকাশ করে নিজের স্বরূপ উদ্ঘাটন করে আলোচ্য কথাটি বলেছেন। এর দ্বারা তার দুটি দিকই রক্ষা পেল বলে মনে হয়। এবার দেখো 3 দাগের যে প্রশ্ন 4.3, আমাদের জাতীয় ধর্ম এই প্রাণান্ত ও সর্বশান্ত হইলেও অতিথির অনিষ্ট চিন্তা করি না। এর উৎস কি লিখবে, আলোচ্য উক্তিটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অদ্ভুত আতিথেয়তা গল্প থেকে নেওয়া হয়েছে। তাৎপর্য কি লিখবে, মূল সেনাপতির সঙ্গে কথোপকথন কালে আরব সেনাপতি যখন জানতে পারেন ইনিই তার পিতার হত্যাকারী, তখন তিনি শুধুমাত্র আতিথেয়তার কারণে তাকে হত্যা না করে তাকে অতিথিরূপে সেবা করেন। প্রসঙ্গ কি লিখবে, আরব জাতির অতিথিপরায়ণ মনোভাবের সম্যক পরিচয় দেওয়ার প্রসঙ্গেই কথাটি বলা হয়েছে।
আরব জাতির অতিথি সেবার প্রসঙ্গ বলতে গিয়ে লেখক প্রথমেই জানিয়েছেন, আতিথেয়তা বিষয়ে পৃথিবীর কোনো জাতি আরব জাতির মতো নয়। কাহিনীতেও তার সত্যতা প্রমাণিত হয়েছে। আরব সেনাপতি মূল সেনাপতির স্বরূপ জেনেও তিনি তার অতিথি হওয়ার কারণে তাকে সঙ্গে সঙ্গে হত্যা করতে পারেননি, উপরন্তু তাকে পালানোর পূর্ণ সুযোগ দিয়ে তবে তার পিছু নিয়েছেন। অর্থাৎ এই ব্যবহারের মধ্যে দিয়ে আরব সেনাপতির আতিথ্যবোধ ও জাতীয় মর্যাদার কথাই প্রকাশিত হয়েছে। এবার দেখো পরের যে প্রশ্ন, এগুলো এগুলো হচ্ছে তোমাদের রচনাধর্মী প্রশ্ন। নিজের নিচের প্রশ্নগুলি উত্তর নিজের ভাষায় লেখো। প্রথম যে প্রশ্ন 5-এর দাগের 5.1 অর্থাৎ 1 নম্বর যে প্রশ্নটা, গল্পে কার আতিথেয়তার কথা রয়েছে, তিনি কিভাবে অতিথির আতিথেয়তা করেন, তার সেই আতিথেয়তাকে অদ্ভুত আখ্যা দেওয়া হয়েছে কেন? তো তোমাদের এখানে 3টে পার্টে কিন্তু প্রশ্নটা আছে, তার উত্তরটাও কিন্তু 3টে পার্টেই হবে। প্রথমে দেখো, অদ্ভুত আতিথেয়তা গল্পে আরব সেনাপতির আতিথেয়তার কথা বলা হয়েছে। আতিথেয়তা বিষয়ে আরব সেনাপতি এক অদ্ভুত দৃষ্টান্ত রেখেছেন। স্বভাবগুণে তিনি প্রথমে শরণাগতকে আশ্রয় দেন, তার সার্বিক পরিচর্যা করেন, তার জন্য যথোপযুক্ত খাদ্য পানীয়ের ব্যবস্থা করেন। তারপর কথোপকথনকালে যখন জানতে পারেন এই ব্যক্তি তার পিতাকে হত্যা করেছেন, তখন সেই মুহূর্তে তার প্রতি কোনো বিরূপতা দেখাননি। এমনকি তার ঘোড়ার অক্ষমতা দেখে তার জন্য একটি সবল সতেজ ঘোড়ার ব্যবস্থাও করেন। তার সঙ্গে পরম বন্ধুত্বের আচরণ করেন। শেষ পর্যন্ত সম্যক বিষয় জানিয়ে তাকে চলে যাওয়ার সুযোগ দেন। এইভাবেই পিতার হত্যাকারীর প্রতি পূর্ণ সৌজন্য দেখিয়ে আরব সেনাপতি আতিথেয়তা প্রদর্শন করেন। এবার সবশেষে যেটা আছে, তার সেই আতিথেয়তাকে অদ্ভুত আখ্যা দেওয়া হয়েছে কেন, তার উত্তরে তোমরা লিখবে, এই আতিথেয়তা সত্যি অদ্ভুত, কারণ আরব সেনাপতি তার পিতার হত্যাকারীকে হত্যা করতে চান, আবার সেই মানুষটি তার শরণাগত অতিথি। একদিকে প্রতিশোধ স্পৃহা, অন্যদিকে অতিথি সেবা, এই দুয়ের টানাপোড়েনের সুযোগ পেয়েও আরব সেনাপতি অতিথির প্রতি সামান্যতম বিরূপতা দেখাননি। আবার বিদায়কালে তার শপথ ও প্রতিজ্ঞার কথা বলে তাকে যথেষ্ট সতর্ক করেছেন। এইভাবে মনের ইচ্ছাকে প্রকাশ করেও তিনি আতিথ্য দেখিয়েছেন বলে এই আতিথ্যতাকে অদ্ভুত বলা হয়েছে। তোমাদের এরপরে যে 2 নম্বর প্রশ্ন আছে, সেই 2 নম্বর প্রশ্ন যাওয়ার আগে বলে রাখি, তোমাদের এর আগে তোমরা জেনে থাকবে তোমাদের প্রথম পার্বিক মূল্যায়ন 15 নম্বরে হতো, কিন্তু এবার থেকে কিন্তু তোমাদের ফার্স্ট যে ইউনিট টেস্ট সেটা 30 নম্বরে হবে। তো 30 নম্বরের পরীক্ষার জন্য তোমাদের নাম্বার বিভাজন কেমন হবে সেগুলো কিন্তু তোমাদের সাজেশন হিসাবে তোমাদের প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আসবো। কোন সাবজেক্ট তোমাদের আগে দরকার সাজেশন, 30 নম্বরের সাজেশন, তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে, ঠিক আছে? এবং তোমরা কে কোথা থেকে দেখছো, কোন স্কুল থেকে এই ভিডিওটা দেখছো, কোন জেলা থেকে দেখছো, সেটাও কিন্তু কমেন্ট লিখে জানাবে। দেখো এবার পরের প্রশ্ন 2 নম্বর অর্থাৎ 5.2, আরব মূল সংঘর্ষের ইতিহাস আশ্রিত কাহিনী অবলম্বনে রচিত এই আখ্যানে লেখকের রচনা শৈলীর অনন্যতার পরিচয় দাও। এর উত্তরে তোমরা কি লিখবে, সাহিত্য সমাজ জীবনের দর্পণ। সমাজে মানুষের আশা আকাঙ্ক্ষা, সুখ দুঃখ, পাওয়া না পাওয়া, ন্যায় নীতি সাহিত্যে ফুটে ওঠে। মানুষও অন্যের কাহিনীর মাধ্যমে নিজের আদর্শবোধ জাগিয়ে তোলে। আলোচ্য আরব মূল সংঘর্ষের প্রেক্ষিতে লেখক অদ্ভুত গল্পশৈলীর মাধ্যমে এই আখ্যান বুনেছেন। প্রাথমিকভাবে আরব সেনাপতির আতিথেয়তা সবাইকে মুগ্ধ করে, তারপর তার আচরণ আমাদেরকেও আরও বেশি বিমোহিত করে তোলে। একজন যোদ্ধা পৃথ্বী-হন্তাস যন্ত্রণা সহ্য করেও হত্যাকারীকে নিজের শিবিরে আশ্রয় দিয়েছিলেন, অথচ তাকে হত্যা করাই তার উদ্দেশ্য। কিন্তু কর্তব্যবোধ নীতি আদর্শ বিসর্জন দিয়ে তিনি কেবলমাত্র প্রতিশোধ নিতে হত্যা করা পছন্দ করেন না। তাতে তার জাতির মানুষের মানবিকতার অপমান হবে, নীতি ও মূল্যবোধ আহত হবে, আর প্রকৃত মানুষ হিসাবে তিনি তা করতে পারেন না। তাই শত্রুকে প্রাণ বাঁচানোর পূর্ণ সুযোগ দিয়ে সতর্ক করেই তিনি তাকে চলে যেতে বলেন। তাছাড়া বিদ্যাসাগরীয় ভাষা বৈশিষ্ট্যে কাহিনী যথেষ্ট উজ্জ্বল, তাই রচনাশৈলীর বিষয়ে অদ্ভুত আতিথেয়তা গল্পটি উজ্জ্বল ও অনন্য সাধারণ দৃষ্টান্ত। এবার চলে আসবো পরের প্রশ্ন অর্থাৎ 5.3, 3-এর দাগের প্রশ্ন, আতিথেয়তা বিষয়ে পৃথিবীর কোনো জাতি আরব দিকে তুল্য নহে, গল্পের ঘটনা বিশ্লেষণ করে মন্তব্যটি যথার্থতা প্রতিপন্ন করো। উত্তর লিখবে, শরণাগতরা কোনো অবস্থাতেই আরব জাতির সহানুভূতি, সেবা, সাহচর্য, সৌজন্য থেকে বঞ্চিত হয় না। আরবরা
অতিথির সেবাকে পরম ধর্ম বলে মনে করে, কোনোভাবেই আশ্রিতের অনিষ্ট চিন্তা করে না। অদ্ভুত আধুনিকতা গল্পে আমরা আরব সেনাপতির সেই মানসিকতাকেই প্রত্যক্ষ করি। আমরা দেখি আরব সেনাপতি যখন মুর সেনাপতিকে তার পিতার হত্যাকারী বলে বুঝতে পারলেন, তখনও তিনি সেবা কার্য থেকে সরে আসেননি। সাময়িক উত্তেজনা এলেও তা তিনি প্রশমন করেছেন। তিনি মুর সেনাপতিকে পুরো বিষয়টি জানিয়ে বলেন, আমাদের জাতীয় ধর্ম এই, প্রাণান্ত ও সর্বশান্ত হইলেও অতিথির অনিষ্ট চিন্তা করি না। পাঠ্যাংশে আরব সেনাপতি তা যথাযথভাবে পালন করেছেন। শত্রুকে সম্পূর্ণ আয়ত্তে পেয়েও তাকে আঘাত করেননি, বরং নিরাপদে পালানোর সুযোগ ও ব্যবস্থা করে দিয়েছেন। এ থেকে বোঝা যায় আতিথেয়তা বিষয়ে আরব জাতির তুল্য পৃথিবীতে সত্যিই কেউ নেই। বোঝা যাচ্ছে? এবার দেখো তোমাদের পরের যে প্রশ্ন আছে, 4 নম্বর প্রশ্ন, 5.4, যেটা 4-এর দাগের প্রশ্ন। বন্ধুভাবে উভয় সেনাপতির কথোপকথন হইতে লাগিল। কোন দুই সেনাপতির কথা এখানে বলা হয়েছে? একটা পার্ট গেল তাদের কিভাবে সাক্ষাৎ ঘটেছিল, আর একটা পার্ট গেল উভয়ের কথোপকথনের সারমর্ম নিজের ভাষায় আলোচনা করো। এটা হচ্ছে শেষ পার্ট। তো দেখো এখানে 3টে পার্টের প্রশ্ন আছে। প্রথমে দেখো, প্রথম যে পার্টটা আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লেখা অদ্ভুত আধুনিকতা গল্প থেকে গৃহীত আলোচ্য উদ্ধৃতাংশটিতে বন্ধুভাবে কথোপকথনরত আরব সেনাপতি ও মুর সেনাপতির কথা বলা হয়েছে। পরের যে পার্টটা আছে, যে কোন দুই তাদের কিভাবে সাক্ষাৎ হয়েছিল, এর উত্তর তোমরা লিখবে, আরব ও মুরদের বিরোধের সময় একদিন এক আরব সেনা এক মুর সেনাপতির পিছু ধাওয়া করে। দিগ্ভ্রম মুর সেনাপতি দিগ্ভ্রম হয়ে বিপক্ষ শিবিরে চলে যান। তিনি এতই ক্লান্ত ও অবসন্ন ছিলেন যে ঘোড়ায় চড়ার ক্ষমতা তার ছিল না। অতঃপর বাধ্য হয়ে তিনি আরব সেনাপতির কাছে আশ্রয় প্রার্থনা করেন। আতিথেয়তা বোধে সর্বজ্বর আরব সেনাপতি তাকে বিনা দ্বিধায় আশ্রয় দেন। সাধ্যানুসারে পরিচর্যার দ্বারা তাকে সুস্থ করে তোলেন। এভাবেই বিপক্ষ দুই সেনাপতির সাক্ষাৎ হয়েছিল। পরের যে প্রশ্নটা আছে, উভয়ের কথোপকথনের সারমর্ম নিজের ভাষায় আলোচনা করো। সেটাতে তোমরা লিখবে, উভয়ের কথোপকথনের সারমর্ম হলো আরব সেনাপতি ও মুর সেনাপতির পারস্পরিক কথোপকথনের মধ্যে দিয়ে উভয় সেনাপতির পূর্বপুরুষদের সাহস, পরাক্রম, যুদ্ধ কৌশলের নানা পরিচয় উঠে আসে। কথোপকথনের আরব সেনাপতি জানতে পারেন মুর সেনাপতি তার পিতৃহন্তা, কিন্তু তবুও তিনি বুকের যন্ত্রণা বুকে চেপেই স্বজাতির ধর্ম অনুযায়ী তার আতিথেয়তার ব্যবস্থা করেন, যার দ্বারা প্রমাণিত হয় আরব সেনাপতি আতিথেয়তা বোধে পৃথিবীর অন্য সব জাতির অপেক্ষা শ্রেষ্ঠ। তারা মনের ক্রুদ্ধ ভাব কখনো অতিথির কাছে প্রকাশ করে না। তাদের শত্রুতার মধ্যেও একটা পরম মিত্রতার ভাব ফুটে ওঠে, আর লেখকও আমাদেরকে সেই ভাবনায় উদ্দীপ্ত হতে সচেষ্ট করেছেন। এবার দেখো তোমাদের যে 5 নম্বর প্রশ্নটা আছে, সে 5 নম্বর প্রশ্ন দেখে নাও। 5.5-এর প্রশ্ন, 5-এর দাগের প্রশ্ন। তিনি নির্বিঘ্নে স্বপক্ষীয় শিবির সন্নিবেশ স্থানে উপস্থিত হইলেন। কার কথা বলা হয়েছে? কিভাবে তিনি স্বপক্ষের শিবিরে নির্বিঘ্নে পৌঁছলেন? তার জীবনের এই ঘটনার পূর্বরাত্রের অভিজ্ঞতার কথা নিজের ভাষায় আলোচনা করো। উত্তর লিখবে, উদ্ধৃত বাক্যে প্রাণ ভয়ে ভীত আরব সেনাপতির হাত থেকে মুক্তি পেতে আগ্রহী মুর সেনাপতির কথা বলা হয়েছে। পরের পাঠের উত্তর, সূর্যোদয়ের আগে আরব সেনাপতি মুর সেনাপতির কাছে এলেন, তাকে তেজস্বী বলবান একটি সজ্জিত অশ্ব দিয়ে বললেন তিনি যেন তাড়াতাড়ি চলে যান। সূর্য উঠলেই তিনি পিতৃহন্তার প্রাণ বধ করার উদ্দেশ্যে বেরিয়ে পড়বেন, তার আগে নয়। তাই তিনি যদি এখনই বেরিয়ে পড়েন তবেই মঙ্গল, নতুবা তার হাতে পিতৃহন্তার মৃত্যু অনিবার্য। আরব সেনাপতির মুখ থেকে এ কথা শুনে মুর সেনাপতির সবল, দ্রুতগামী ও তেজস্বী ঘোড়ার পিঠে চড়ে নিজের শিবিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন এবং দ্রুত বেগে নিজের দলের শিবিরে নির্বিঘ্নে উপস্থিত হলেন। এই ঘটনার পূর্বরাত্রে আরব সেনাপতির শিবিরে আশ্রয় নিয়ে তারই সার্বিক পর্যালোচনায় মুর সেনাপতি সুস্থ হয়ে ওঠেন। তারা বন্ধুর মতো নিজেদের মধ্যে নানা গল্প করেন এবং নিজেদের জাতির গৌরব গাথা একে অন্যকে বলতে থাকেন। সহসা আরব সেনাপতি মুখ বিবর্ণ হয়ে করে উঠে গেলে মুর সেনাপতি কিছুটা অবাক হন। তারপর দেখেন আরব সেনাপতি তার সামনে না এসে আড়ালে সব কাজ করে যাচ্ছেন, আর এতেই মুর সেনাপতি খানিকটা সন্দিগ্ধ হয়ে একসময় ঘুমিয়ে পড়েন। এবার পরের যে প্রশ্ন, অর্থাৎ শেষ প্রশ্ন আমরা দেখে নেব, 5.6, 6-এর দাগের প্রশ্ন। তাহার অনুসরণ করিতেছিলেন
কার কথা বলা হয়েছে, তিনি কাকে অনুসরণ করেছিলেন, তার এই অনুসরণের কারণ কি, শত্রুকে কাছে পেয়েও তিনি বৈর সাধন সংকল্প সাধন করেননি কেন? তো এর উত্তরে তোমরা লিখবে, এখানে দেখো একটা পার্ট, দুটো পার্ট, তিনটে পার্ট, চারটে পার্টের প্রশ্ন আছে। তো উত্তরটাও চারটে পার্টের হবে। প্রথম পার্টে দেখো এখানে আরব সেনাপতির কথা বলা হয়েছে, বা তোমরা এইভাবে লিখতে পারো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আধুনিকতা গল্পে এক আরব সেনাপতির কথা এখানে বলা হয়েছে। তারপরে পার্টের যে উত্তর সেটা তোমরা লিখবে, তিনি তার পিতার হত্যাকারী মূল সেনাপতির, অর্থাৎ যিনি রাত্রে তার শিবিরে অতিথি হিসেবে আশ্রয় নিয়েছিলেন এবং সূর্যোদয়ের আগেই শিবির ত্যাগ করে চলে গিয়েছিলেন, তাকে অনুসরণ করেছিলেন। তারপরের যে পার্ট, তার উত্তর, মূল সেনাপতি ছিলেন আরব সেনাপতির পিতার হত্যাকারী। আরব সেনাপতি তার পিতার হত্যার প্রতিশোধ নিতে চান। পিতার হত্যাকারীকে হত্যা করার বাসনায় তার অনুসরণের কারণ। শেষ পার্টের যে প্রশ্ন, তার উত্তর হবে, আরব জাতির আতিথ্যতাবোধ পৃথিবীর অন্য সব জাতির থেকে শ্রেষ্ঠ। নিজের প্রাণ দিয়ে তারা অতিথির সেবা করেন, তার কথায় প্রাণান্ত, তারা অতিথির অনিষ্ট চিন্তা করেন না। এমনকি অতি বড় শত্রুও যদি তাদের আশ্রয়ে থাকে, তবুও তারা অনুমাত্র অনাদর, বিদ্বেষ প্রদর্শন বা বিপক্ষতাচরণ করেন না। এই কারণে জাতীয় আতিথ্য পালনের জন্য তিনি শত্রুকে কাছে পেয়েও বৈর সাধন সংকল্প সাধন করেননি। তো তোমাদের এইটাই গেল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা অদ্ভুত আতিথেয়তা গল্পের যে তোমাদের বইয়ের প্রশ্নগুলো আছে তার প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। এরপরে তোমাদের যে পরবর্তী যে চ্যাপ্টার আছে তার প্রশ্ন উত্তরগুলো খুব শীঘ্রই নিয়ে আসা হবে। এবং আগেও বললাম, তোমাদের পরীক্ষা কিন্তু ফার্স্ট ইউনিট টেস্ট 30 নম্বরে হবে। তার কোন বিষয়ের সাজেশনটা তোমরা আগে চাও সেই সাজেশনটা আমি নিয়ে আসবো, এবং তার সঙ্গে যেহেতু এবার মার্কস ডিভিশন চেঞ্জ হচ্ছে, মার্কস ডিভিশনটাও তোমাদের জন্য নিয়ে আসবো। তার জন্য তোমরা কমেন্টে জানাও যে কোন সাবজেক্ট তোমরা আগে চাও এবং কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো। তোমরা বই পেয়েছো, তোমরা নতুন বই পেয়ে ভালো করে তোমরা সকলে পড়াশোনা করো। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।